হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস এক্সপ্রেস বাংলা। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে একটা সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। না, আজকে ম্যাচ প্রিভিউ রিভিউ কিছুই করব না, কিন্তু ইন্ডিয়ান ফুটবলের এই যে করুণ অবস্থা বর্তমানে দেখা যাচ্ছে, জামশেদপুর এফসি তাদের টিম উইথড্রল করে নিয়েছে, বা ইন্ডিয়ান ফুটবলের এই যে গ্রাস রুট থেকে এমন অবস্থা, কেন, কি জন্য, সেটা নিয়েই একটু কথা বলবো, আলোচনা করব। প্লিজ সবাইকে রিকোয়েস্ট যে ভিডিওটা দেখবেন একটু। হ্যাঁ, আপনার একটু 5-10 মিনিট সময় লাগবে, ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু এই যে কথাগুলো বলবো এগুলো একটু ভেবে দেখবেন। আপনারা যারা ফুটবল ভালোবাসেন, যদি আপনি ফুটবলকে ভালোবেসে থাকেন, তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর ভিডিওটার রিচ একটু লাইক কমেন্ট করে যদি বাড়িয়ে দেন, কৃতজ্ঞ থাকবো আপনার কাছে, বিশ্বাস করুন। আমি শুধু বলতে চাইছি, এই যে ফুটবলের এমন কেন আজ আমরা 130 কোটি দেশ হয়ে, আমি ভুল বলছি, 100 প্রায় 150 কোটির দেশ হয়ে আজ ফুটবলের বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না, কিন্তু কেপ ভার্দের মতন দেশ বা তাদের মতন ছোট ছোট ইউরোপের অনেক কান্ট্রি যেমন ক্রোয়েশিয়া, বা যাদের জনসংখ্যা অনেক কম, এরকম আফ্রিকান কান্ট্রিও আছে, তারপরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কান্ট্রিও আছে যারা কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলেছে। তো তাদের মতন কিন্তু আমরা সামান্য ফুটবলে কোয়ালিফাই করতে পারিনি। তারা তো অনেক ভালো খেলে অনেক টিম, কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারিনি। এর মূল উদ্দেশ্য কি, সেইটা নিয়েই কথা বলবো। মানে কেন এই অবস্থা, আমাদের দেশে কি সত্যি ফুটবলের অভাব আছে, না ফুটবল নেই? যেখানে ভারত ক্রিকেটে রাজত্ব করে, সেখানে কেন ফুটবলে এত করুণ অবস্থা? তো সেইটা নিয়েই আলোচনা করব। প্লিজ সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা একটু দেখবেন ধৈর্য ধরে। তো প্রথমেই চলে আসব যে ভারতীয় যে ফুটবলের এআইএফএফ আছে, তাদের যে কার্যকলাপ, সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমেই বলবো এখানে কারেন্ট সিচুয়েশনের কথা। সুনীল ছেত্রীর মতন প্লেয়ারকে এসে বলতে হয় কেন, মানে জামশেদপুর এফসি কে রিকোয়েস্ট করতে হয় বা দর্শকদেরকে রিকোয়েস্ট করতে হয় ফুটবল দেখার জন্য, কেন জামশেদপুর এফসি প্লেয়ারদের ভিডিও বার্তা দিয়ে তাদের কর্পোরেট টিম, তাদের ম্যানেজমেন্টকে বার্তা দিতে হয় যে টিম যেন না তুলে নেয় এবং তারা যেন আইএসএল এ খেলে, এই রিকোয়েস্ট করতে হয়। সমর্থকরা তো করছেই, সবই দেখতে পাচ্ছি, কিন্তু কেন এই অবস্থা? এই অবস্থার মূল কারণ হচ্ছে এআইএফএফ এর দীর্ঘমেয়াদী সূচির যে পরিকল্পনা, যে কি খেলা হবে, বা তাদের যে পলিসি, কর্পোরেট পলিসি। অনেকে বলবেন, আমি দেখেছি শুনেছি যে অনেকে বলে কর্পোরেটরা সব খেয়ে নিচ্ছে বা কর্পোরেটরা সব শেষ করে দিচ্ছে ভারতীয় ফুটবলটাকে। অ্যাকচুয়ালি কি কর্পোরেট ছাড়া কি এগোনো যায় আধুনিক টাইমে? এই ফিউচারে আপনি কি কর্পোরেট ছাড়া এগোতে পারবেন? আপনি ভেবে দেখুন তো। রিলায়েন্স এসেছিল গোটা মানে দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে 15 বছরে, তারা প্রায় এত টাকা ফুটবলে ইনভেস্ট করেছে, সেটা কোথায় গেল? আপনি আমি তো কোশ্চেন করবোই, সেন্সিটিভ বিষয় হতে পারে, বাট আমি কোশ্চেন তো করতেই পারি। যেমন আপনার রিলায়েন্স প্রতি বছর 50 কোটি টাকা আইএসএল হওয়ার জন্য দিয়েছে, প্রায় 15 বছরে 750 কোটি টাকা দিয়েছে। সেই যে অ্যামাউন্ট গুলো কোথায় উন্নয়নে গেছে, কোথায় গেছে এই কোশ্চেন। এর আগে দেখা গেছে এই যে কর্পোরেট, এরা যদি চলে যায়, তাহলে কিভাবে ভারতীয় ফুটবলের উন্নতি হবে? এই টাটা টাটা আজকের দিনে দেখছে যারা হচ্ছে এক তো ভারতীয় ফুটবল থেকে কিছু পাওয়া যায় না রিটার্ন, তারপরেও যদি কর্পোরেট সংস্থাদের এইভাবে এআইএফএফ এর পলিসির জন্য, বাজে পলিসির জন্য যদি বেরিয়ে যেতে হয়, আখেরে তো ফুটবলের এই লস। কেন বলছি বাজে পলিসি? বাজে পলিসি বলছি এই কারণেই যে রিসেন্টলি জামশেদপুর যে চলে যাচ্ছে, তাদের যে প্রথম কিস্তির 55 লক্ষ টাকা, সেইটা তো তারা দিতে লেট করছিল, দিতে লেট করার জন্য পার ডে 1 লাখ টাকা করে ফাইন করছিল। তো একটা টিম যারা আইএসএল এ ভালো দল করতে চায়, যারা ভালো দল করতে চায়, আপনি ভেবে দেখুন তো, তারা এত টাকা দিয়ে পার্টিসিপেশন ফি দিচ্ছে, তারপরেও কিছুদিন যদি লেট করে দেয়, সেই 10 দিন লেট করলে 10 লাখ টাকা এক্সট্রা দেবে। টিমটা 40 কোটি টাকার বাজেট করতে চাক বা 20-30 কোটি টাকার বাজেট করতে চাক, সেখানে খরচা আছে। প্লেয়ার ছাড়াও কোচিং স্টাফ, গ্রাউন্ড স্টাফ, এদের খরচা আছে, আরো অনেক রকম মেনটেনেন্স খরচা আছে। এই খরচাগুলো করাতে প্রায় 50-60 কোটি টাকা চলেই যায় একটা টিমের।
তো তারপরেও তারা পার ডে যদি ধরুন 10-20 দিন যদি দেরি করে টাকা দেয়, পার ডে শুধু শুধু তারা ইন্টারেস্ট বা ফাইন দেবে, সেটা কেন তারা দেবে? এমনিতেই তারা লস করছে, লসের পরেও যদি তাদের ইন্টারেস্ট হিসেবে ওরকম ভাবে এআইএফএফ টাকা নিতে চায় বা ফাইন হিসেবে টাকা নিতে চায়, তাহলে তারা কেন দেবে? টাটা গ্রুপ ভেবে দেখবে, তারা কর্পোরেট টিম, তারা তো লাভ খুঁজতে আসবে প্রথমত। লাভ তো সবাই খুঁজবে, তা সত্ত্বেও তারা লসের পরেও কিন্তু টিম চালাচ্ছিল। এমন নয় যে টিম বন্ধ করে দিয়েছিল, তারা টিম বন্ধ করে দিতে বাধ্য হলো। এই যে বাধ্য হওয়া, তারা এক্সট্রা টাকা যে আর খরচা করবে না, তারা শুধুমাত্র গ্রাউন্ড লেভেলে যেটা এতদিন করে এসছে সেটাই করবে, এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হচ্ছে তারা কর্পোরেট জগতের লোক এবং চিন্তা করে দেখছে যে এই লিগটাতে যে আমি খরচা করছি আমার লস হচ্ছে, কিন্তু এর ভবিষ্যৎ কি? একটা লিগ যখন চালু হয় সেটা হাফ হবে না ফুল হবে, আদৌ হবে কিনা সেটাই ঠিক থাকে না। তো সেই জায়গাটায় কেন তারা ইনভেস্ট করবে সেইটা তো ভেবে দেখতে হবে। এটা তো গেল জামশেদপুরের একটা ছোট মানে উদাহরণ। এবার মেন কথা হচ্ছে রিলায়েন্স গেল, আপনার টাটা গেল, সবই পলিসির জন্য যাচ্ছে। এর আগে জেসিডি, মাহেন্দ্রা, আই লিগের কত ক্লাব এইভাবে পরপর চলে গেছে শুধুমাত্র বাজে পলিসির কারণে। আমি বাজে বলতে বাধ্য হচ্ছি, কেননা এতে আখেরে ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হয়নি। তো সেটার জন্যই আমি বলছি বাজে পলিসি। তো এই যে এক একটা ক্লাব চলে যাচ্ছে এবং আপনি ইউরোপিয়ান যদি আমি উদাহরণ দিই, ইউরোপের বা ল্যাটিন আমেরিকান ফুটবলের, সেগুলোর মেন যে প্লেয়ার উঠে আসে সেটা কোথা থেকে উঠে আসে? ক্লাব ফুটবল থেকে। ক্লাব ফুটবলে গ্রাউন্ড লেভেলের যে টাকাগুলো খরচা হয় ইউথ ডেভেলপমেন্টে, তো ইউথ ডেভেলপমেন্ট থেকে উঠে আসে একের পর এক প্লেয়ার উঠে আসছে ওদের। তো তারা তারপরে গিয়ে বিশ্বকাপ খেলছে, সবকিছু মানে একের পর এক প্লেয়ার আসছে, মানে অগন্তি প্লেয়ার আসছে, কিন্তু ভারতীয় ফুটবলে গ্রাসরুট লেভেলের কোনো কাজই করা হয় না, কোনো কাজই হয় না। এই রিলায়েন্স যে এত টাকা ঢাললো, কোথায় কি হয়েছে জানি না, টাটা সরে যাচ্ছে। এবার কর্পোরেট এমন একটা জিনিস যেটা আপনি দেখবেন, এই যে টাটা চলে গেল, ইমামি চলে গেল ইস্ট বেঙ্গল থেকে, রিলায়েন্স সরে গেল, তো এই যে এত কর্পোরেটরা চলে যাচ্ছে, এর আগেও দেখা গেছে আই লিগের টাইমে জেসিডি, মাহেন্দ্রা, চার্চিল ব্রাদার্স, যদিও এখনো আছে, না থাকার মতন, আর সালগাঁওকার, তো এই সব টিমগুলো উঠে যাচ্ছিল। তারপরে এরকম কর্পোরেটরা যদি চলে যায়, সেক্ষেত্রে আপনি মানে ভবিষ্যতে কি দেখতে পাবেন? আপনি আলটিমেটলি অন্ধকার। তো এই হচ্ছে মেন কারণ, যে কর্পোরেট যদি চলে যায়, আর এ তো একের পর এক যদি কর্পোরেট চলে যায়, তো এটা ছোঁয়াচে রোগের মতন। তারাও মানে দেখবে, ভেবে দেখবে যে অন্য যে নতুন কর্পোরেট আপনি ইনভেস্ট করতে যাবে, এক তো প্রথমত ফিনান্সিয়াল লস হচ্ছেই ফুটবলে, ইন্ডিয়ান ফুটবলে ফিনান্সিয়াল লস। তারা যদি সেই ফিনান্সিয়াল লসটা মেনেও নেয়, যেমন রিলায়েন্স বা টাটা মেনেই নিচ্ছিল, কিন্তু যে লিগে তারা ইনভেস্ট করবে সেই লিগটা আদৌ পুরোটা হবে কিনা, হাফ হবে নাকি পুরো সিজনেই হয়তো লিগটাই হলো না, এরকম যদি অনিশ্চয়তা থাকে, তো সেই অনিশ্চয়তা নিয়ে কে ইনভেস্ট করতে আসবে? মানে কোনো কর্পোরেট সংস্থা তো ইনভেস্ট করতে আসবে না। তারপর যেখানে কর্পোরেট চলে যায় সেখানে অন্য কর্পোরেট আবার ভেবে দেখবে যে এই কর্পোরেট চলে গেল, এত বড় একটা কর্পোরেট, তারা ভেবেচিন্তেই ডিসিশন নিয়েছে, আমাদেরও 10 বার ভাবতে হবে ইনভেস্ট করার আগে। এই জিনিসগুলো তো হবেই, মানে কেউ আটকাতে পারবে না। এইগুলোই ছিল মেন আমার কথা, মূল কথা। আপনারা কমেন্টে অবশ্যই জানান যে এর ভারতীয় ফুটবল ভবিষ্যতে কি হতে পারে, বা ছোটখাটো কোনো সমস্যা থেকে সমাধান কিভাবে করা যায়। এখানে এই সমস্যাগুলো এদিকে একদিকে গেল তো কর্পোরেটের সমস্যা, এরপর তো আরো প্রচুর সমস্যা মানে আমাদের সিস্টেমের মধ্যে আছে, সোশ্যালি আছে অনেক সমস্যা, সেগুলো নিয়ে নাই বা বললাম। তো আপাতত এই যে আমাদের ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ভারতবর্ষে এআইএফএফ কে, এগুলোকে কিন্তু দেখতে হবে, রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে, এর থেকে পথ খুঁজতে হবে যাতে ভারতীয় ফুটবলের ঘুমন্ত দৈত্যকে জাগানো যায়। তো এই ছিল মূল ভিডিও।
আর এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, খুব রিকোয়েস্ট করে বলছি। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা ফুটবল খেলাধুলা ভালোবাসে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি।